দেশ বিদেশের অষ্টম শ্রেণীর যে যেখানে আসো তোমাদের গণিত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সামনের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অভিজ্ঞতাগুলি আমি একটু স্মরণ করায় দিয়েই সরাসরি বহু নির্বাচনী এবং এক কথায় অর্থাৎ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেইগুলি সমাধানে যাব। তোমাদের যে অভিজ্ঞতাগুলি থাকবে সেগুলি হলো ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, অভিজ্ঞতা 3, অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এরপরে আছে বৃত্তের খুঁটিনাটি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং সর্বশেষ অভিজ্ঞতাটি 10 নম্বর অভিজ্ঞতা তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। মূল্যায়ন কাঠামোতে তোমরা জানো শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এই 70% সামষ্টিক মূল্যায়নের জন্য পরীক্ষা হবে তোমাদের কিন্তু 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে 3 ঘন্টা ব্যাপী। সেই 100 নম্বরের লিখিত পরীক্ষার একটি বড় অংশ জুড়ে আছে তোমাদের এমসিকিউ সহ সংক্ষিপ্ত বেশ কিছু প্রশ্ন। ইতিমধ্যে এনসিটিভি কর্তৃক যে নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের এই সংক্ষিপ্ত অংশের উত্তর আমি এখন সরাসরি তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা দেব। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গেই থাকবে। আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি নিচের কোনটি সঠিক। এই 4টি অপশন আছে, এর মধ্যে কোনটি সঠিক। প্রিয় বন্ধুরা, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এটি কোনো সূত্রের মধ্যে পড়ে না, অর্থাৎ এটি হবে না। পরবর্তী যেমন এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আসলে এখানে যদি প্লাস থাকতো তাহলে এটি একটি সূত্র হতো, সঠিক হতো তখন, কিন্তু এখন এখানে সঠিক নয়। এখানে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ বন্ধুরা, আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে গেছি। সঠিক অ্যান্সারটি হলো গ, এটি একটি সূত্র। আমরা পরবর্তীতে আসছি 12% হার মুনাফায় কত টাকার 3 বছরের মুনাফা 270 টাকা হবে। প্রিয় বন্ধুরা, এখানে আমরা জানি আই সমান পি আর এন, এখান থেকে আমরা কিন্তু পাই পি সমান আই ভাগ আর এন। এখানে আই বলতে কি, এই যে মোট মুনাফা হলো 270, এই যে 270 লিখলাম, ভাগ আরটা হলো 12%, তার মানে 12 বা ভাগ 100 দিয়ে দিলাম। পরবর্তীতে এই 100টি আমি একেবারে উপরে লিখতে পারি, এখানে সংক্ষেপে দেখাচ্ছি। পাই আর এন হলো 3, তো এটা হিসাব নিকাশ করলে দাঁড়ায় সেটি এই যে 750 টাকা হবে। এই রেজাল্টটি করলে আমাদের হয় 750। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, 7500 টাকা কেনা একটি ঘড়ি কত টাকা বিক্রি করলে 8% লাভ হবে? তো আমরা দেখতেই পাচ্ছি 100 টাকা লাভ হলো 8 টাকা, তো 100 টাকায় লাভ হলো 8 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত? নিশ্চয়ই বুঝতে পারছো, 8 ভাগ 100। আর 7500 টাকায় লাভ কত? এর সঙ্গে 7500 গুণ করে দাও, হিসাব নিকাশ করলে এই যে 00 কাটে, 8 75 600 টাকা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই 7500 টাকার সঙ্গে 600 টাকা অ্যাড করে দিলে আমরা পাই 8100 টাকা। তার মানে আমাদের 8100 টাকাই হলো অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রিয় বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? তো এক্স ওয়াই, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি আমরা বিবেচনা করি, আমরা জানি এক্স অক্ষের ওয়াই স্থানাঙ্ক সবসময় 0। আমরা দেখতে পাচ্ছি যে ঘ অপশনটিতে ওয়াই স্থানাঙ্ক 0 আছে, সুতরাং এই বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। উত্তর আমাদের ঘ। 5 নম্বর প্রশ্নে আসছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি, তাহলে এক্স এর মান কত? আমরা সরাসরি 5 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করার আগে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র, এখানে এই যে কেন্দ্রস্থ কোণ
এক্স প্লাস 44 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ হলো এক্স ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এক্স প্লাস 44 ডিগ্রি। এই কোণটি কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ এক্সের ডবল হবে, অর্থাৎ 2x। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অতি সহজেই পেতে পারি এক্স সমান 44 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে 44 খ। 8 নম্বর প্রশ্নে দেখো কিছু উপাত্ত দেওয়া আছে, বলতেছে এদের মধ্যে প্রস্রক কোনটি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উপাত্তগুলির মধ্যে 2 আছে সর্বোচ্চ 3 বার, অতএব আমাদের প্রস্রক 2 ঘ নম্বর। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার করার আগে আমাদের প্রথমে ছোট থেকে বড় সংখ্যাগুলি সাজিয়ে নিতে হবে। আমরা সাজাইলে দেখতে পাই লাস্টের দিক থেকে 3টা, ফার্স্টের দিক থেকে 3টা বাদ দিলে মাঝে যে থাকে 53 এবং 69। এই 53 এবং 69-এর গড়ই হলো আমাদের মধ্য। 53 এবং 69 ভাগ 2, তাহলে গড় হবে আমাদের 61। আমরা চলে আসলাম 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলছে 2x² - 5x - 3 = 0 এর উৎপাদক বিশ্লেষণ রূপ কোনটি। আসলে এই যে ইকুয়াল 0 লাস্টে এটুকু হবে না, তো আমরা যেটি পাচ্ছি 2x² - 5x - 3, এটি মিডল টার্ম ব্রেক মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। মধ্যপদটি ভাঙলাম, 5 - 5x মানে যে -6x + x, তো এটি হবে প্রথম দুইটি পদ থেকে 2x কমন নিলাম, থাকলো x - 3। পরের দুইটি পদ থেকে, এই দুইটি পদ থেকে 1 কমন নিলে থাকে x - 3, তার মানে লাস্টে দাঁড়ালো x - 3 ইন্টু 2x + 1। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ 2x + 1, অর্থাৎ দেখা যাচ্ছে এই যে আমাদের ঘ নম্বর অপশনটি সঠিক। আমাদের পরবর্তী প্রশ্ন 11। এখানে বলতেছে 12 ইঞ্চি ও 10 ইঞ্চি আকারের একটি মেঝে ঢাকতে 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি আকারের কয়টি মাদুর দরকার। তো এই যে 10 × 12 প্রথমে আমরা গুণ করে নেই 120, এদিকে 4 × 2 গুণ করে নেই 8, তো 8 দ্বারা ভাগ করলে আমরা রেজাল্টটি পেয়ে যাচ্ছি এখানে 15, অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক। 12তে উদ্দীপকা আছে x = 6, x + y = 11 হলে সমীকরণ দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। আসলে এই দুইটির সমাধান করলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। এখানে সরাসরি দেওয়াই আছে x এর মান 6, তো পরবর্তী সমীকরণ যেটি, এখানে x এর মান যদি 6 বসিয়ে এই y এর মান বের করতে চাই, তাহলে 6 + y = 11। সেই ক্ষেত্রে আমরা y এর একটি মান পাবো, সেটি হলো 5, তার মানে 65 হলো আমাদের অ্যান্সার। এই যে ক নম্বর সঠিক। এখন 13 নম্বর প্রশ্নের অ্যান্সারে দ্বিতীয় সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতিতে যাই দেখতে পাই x অক্ষের উপর y এর মান সবসময় 0। x অক্ষের উপর y এর মান, এখানে এই বিন্দুটিতে যেরকম খ নম্বর বিন্দুটিতে y এর মান 0 আছে, y এর মান 0 যদি বসানো যায়, তাহলে এই যে উপরের সমীকরণ, প্রদত্ত সমীকরণ থেকে আমরা x এর মান পাই 11, অর্থাৎ 11 শূন্য বিন্দুটি হলো এই যে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু। উত্তর, সঠিক উত্তর খ। আমরা 14 নম্বর প্রশ্ন বলতেছে a b c d 4টি বিন্দু কোন বিন্দুগুলি মূল বিন্দু থেকে দূরে অবস্থিত। অর্থাৎ মূল বিন্দু আমরা জানি ও হলো 0 0 বিন্দু, তো এই ক্ষেত্রে ও এর দূরত্ব কত, ও থেকে এ বিন্দু দূরত্ব কত আমরা পাই, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার অর্থাৎ 3 - 0 স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার অর্থাৎ 2 - 0, এই যে 2 - 0 স্কয়ার। এইভাবে অ্যান্সার যদি করতে চাই 3 × 9 আর 4 এর উপর রুট, তার মানে √13। একইভাবে ও বি সমান কত, আমরা যদি একটু সংক্ষেপ করে বি এর মানটাই রাখি 2 - 0 স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটি কিন্তু 4 আর 9, এটি হলো √13। আমরা যদি ও সি আনতে চাই, ও সি হলো সি বিন্দুর স্থানাঙ্ক, এই দেখো 0 4, তাহলে 0 - 0 মানে মূল বিন্দু 0 - 0 স্কয়ার প্লাস
এখানে 0 - 4 স্কোয়ার, তার মানে হলো √16। একইভাবে ও ডি যদি আনতে চাই তাহলে কি হবে, এই যে মূলবিন্দু থেকে -3 বিন্দুটি কি যে কোনোভাবে এই যে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কি 9 প্লাস 9, তার মানে √18। নিশ্চয়ই √18 হলো অন্য সকল দূরত্ব থেকে বেশি বড়, সুতরাং ডি বিন্দুটি হলো বেশি দূরে অবস্থিত। সঠিক উত্তর, আমাদের সঠিক উত্তর হলো ক। প্রিয় বন্ধুরা, ওডি এর মান আমি আবার এখানে বিস্তারিত বলছি। দেখো ওডিটা হলো কি, ও বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0 আর ডি হলো -3, তাহলে এই যে -3 - 0 স্কোয়ার প্লাস আবার -3 - 0 স্কোয়ার, এটি করলে কি হয়, এই যে এখান থেকে আসবে 9 আর ওদিকে 9, √9 মানে √18। হ্যাঁ, এই √18 এই বিন্দুটি হলো সর্বোচ্চ দূরে, অর্থাৎ ডি বিন্দুটি হলো সর্বোচ্চ দূরে অবস্থিত। 15 নম্বর প্রশ্নে আছে, দেখো ADB সমান 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হলো ADB, এই কোণ হলো 60 ডিগ্রি। ACD, এই যে ACD অর্থাৎ এই কোণটা হলো আমাদের এই 40 ডিগ্রি। এখন AC যদি ব্যাস হয় তবে BCD কত, এই BCD এই পুরো কোণটা কত তা আমাদের বের করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে AB চাপের উপর দণ্ডায়মান কোণ ADB, এটা হলো 60 ডিগ্রি। তো একই চাপ AB চাপের উপর দণ্ডায়মান কি হবে, দেখো ADB, অ্যাঙ্গেল ADB এই কোণ সমান অ্যাঙ্গেল ACB, অর্থাৎ এটাও সেই ADB এর সমান, অর্থাৎ 60 ডিগ্রি। আর প্রশ্নে কিন্তু দেওয়া আছে ACB এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা হবে আমাদের কয় ডিগ্রি। দেখো আমি আবার এখানে একটু বলি, এই কোণের মান হলো 60 ডিগ্রি। এইখানে এই কোণের মানও তাহলে 60 ডিগ্রি হবে, কারণ এই AB চাপের উপর দণ্ডায়মান ACB আর এই যে BDA বা ADB সমান হবে, যা এখানে লিখে দেখালাম। দেখো অ্যাঙ্গেল ADB সমান অ্যাঙ্গেল ACB, এই চিত্রে দেখো ADB সমান অ্যাঙ্গেল ACB সমান 60 ডিগ্রি, কারণ এই একই চাপের উপর দণ্ডায়মান কোণ বৃত্তস্থ কোণ, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, তাহলে এই কোণটি 60 ডিগ্রি, যেহেতু এই কোণ 60 ডিগ্রি। আর এই পাশের কোণটি অর্থাৎ এই যে ACD এই চাপটি এই কোণটি হলো 40 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটি আসে কয় ডিগ্রি, 40 যোগ 60। সেই জন্যে আমরা লিখতে পারি অতএব এই ABCD সমান এই 40 যোগ 60, তার মানে হলো 100 ডিগ্রি। আমাদের অ্যান্সার এলো 100 ডিগ্রি, সঠিক। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এক কথায় উত্তরে। এই যে 16 নম্বর প্রশ্নটি একটু পড়ে আসি। 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 40 টাকায় লাভ হয়, এই যে 50 বিয়োগ 40 তার মানে 10 টাকা। তো 1 টাকায় লাভ কত, 10/40, এরকম শতকরা লাভ 100 টাকায় লাভ কত, তুমি 10/40 এর সঙ্গে 100 অ্যাড করে দাও, রেজাল্ট পাবা হলো 25 টাকা, অর্থাৎ আমাদের 25% হলো লাভ হবে। এটি সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে বলতে দেখো 5, 4 আর 3 সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে 5 গুণ 4 গুণ 3 মাপের কয়টি ঘনবস্তু প্রয়োজন? দেখো প্রথমেই যে ঘনবস্তুটি আমাদের দেওয়া আছে সেটির ধার হলো 5 যোগ 5 যোগ 4 যোগ 3 অর্থাৎ 12। সঙ্গত কারণে এই ঘনকটির আয়তন হবে 12 কিউব। এখন আমাদের যে ছোট ঘনকটি তার আয়তন হবে কত, 5 4 5 20, 3 4 60। তাহলে এই 60 দিয়ে 60 দিয়ে যদি আগের এই যে 12 কিউবকে ভাগ করা হয় তাহলে রেজাল্টটি আসবে 29, এর খুব কাছাকাছি। তার মানে আমাদের অ্যান্সারটি হবে
29। প্রিয় বন্ধুরা বলে রাখি 17 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে সেটা ভুল। 29 বা 29-এর খুব কাছাকাছি আসে বিধায় আমাদের 39 অ্যান্সার লিখতে হবে। প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নের উত্তরে। 18 নম্বর প্রশ্নে আছে এই যে দুইটি বিন্দু দেওয়া আছে, এই দুইটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা মুছে ফেলে সংযোজক রেখাংশের মধ্যবিন্দুটা একটু অঙ্কন করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা দেখো, সংযোজক বিন্দুর মধ্যবিন্দু আমরা মনে করলাম এই দুইটি বিন্দু, এটি প্রথমটা হলো এই বিন্দুটা আর এইটা হলো এই বিন্দু, এটা এ দিলাম, এটা বি দিলাম। তাহলে এ বি এর মধ্যবর্তী কোনো স্থানে মধ্যবর্তী বিন্দু বের করতে হবে। আমাদের বিন্দু বের করার নিয়ম হলো এই যে প্রথম কোটি আর এই কোটির যোগফল ভাগ 2, তার মানে কি 5.5 প্লাস এখানে মাইনাস হবে 6.5 ভাগ 2, এই একটা বিন্দু। আর একটা বিন্দু হলো এই যে এদের কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তার মানে -5.5 যোগ 6.5 ভাগ 2। এটা হিসাব করলে বেরোয় হলো দশমিক, হ্যাঁ এটা দেখো তো, বিয়োগ করলে -1/2 আর লাস্টেরটা হলো 1/2, তার মানে হ্যাঁ -0.5 আর 0.5। হ্যাঁ প্রিয় বন্ধুরা 0.5 হলো আমাদের অ্যান্সার। আমরা আসলাম 19 নম্বর প্রশ্নের উত্তরে। দেখো এখানে একটি বাইনারি সংখ্যা দিয়ে দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটি MSB এর স্থানীয় মান নির্ণয় করতে। MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্বোচ্চ বিটের স্থানীয় মান। এখানে বিটের সর্বোচ্চ স্থানীয় মান এই যে এই 1 এর স্থানীয় মান হবে, ধরো 2 দিবা, তারপরে এর ডাইনে হলো 5টি সংখ্যা আছে, 5টি ডিজিট বলে, সুতরাং এটা হলো 5 2 টু দি পাওয়ার 5। আরেকটি কথা বলে রাখি, এই যে প্রথমে ডান দিকে যে 1 ছিল, এই 1টি হলো LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন মান, সেটি হলো 2, এবং এই 1 এর সর্বডানে আর কোনো 0টি সংখ্যা আছে বা 0 ঘর আছে, বিধায় 2 এর উপর 0 মানে হলো 1, অর্থাৎ সর্বনিম্ন মান হলো 1, আর এখানে আমাদের সর্বোচ্চ মান হলো 2 টু দি পাওয়ার 5, এবং এটি মান 32। প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে আছে আপনি, আমরা একটু পড়ে আসি। 20 নম্বর প্রশ্নে কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আমরা প্রথমে একটি বৃত্ত দেখি, এই বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্র ভেদ করে যে রেখাংশ এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে, এটি হলো টোটাল 7। এর পরিধি কত? তাহলে এখান থেকে আমরা পাই r সমান এই যে 7 ভাগ 2, তো এখান থেকে আমরা পাই r সমান 7 ভাগ 2, তো পরিধি আমরা জানি 2πr। এই ক্ষেত্রে আমরা 2 এবং পায়ের মান হলো 22/7 বসাই, আর r এর মান হলো এখানে 7/2 যদি বসাই, আমরা পাই কাটাকাটি করিয়ে কত 22, তার মানে আমাদের পরিধি হবে 22। প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে আমরা কি আছে দেখে আসি। 8% হার চক্রবৃদ্ধির মুনাফায় 10,000 টাকার 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধির মূলধনের ক্ষেত্রে এই যে n এর মান কত? আমরা দেখতে পাচ্ছি প্রতি 6 মাস অন্তর n মান অর্থাৎ প্রত্যেক বছরে n এর মান এখানে 2। এখন 5 বছরের জন্য, তাহলে অবশ্যই n মানে হলো কত? 5 গুণ 2 মানে হলো 10, n মানে এখানে আমাদের 10। প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্নের উত্তরে। আমরা 22 নম্বর প্রশ্নটি পড়ে আসি। এখানে ছিল দেখো এই 0 0 এবং 4 0 বিন্দুগামী সরলরেখার ঢাল। আমরা জানি সরলরেখার ঢাল m সমান কোটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y2 ভাগ x1 মাইনাস x2। এই হিসাবে পাই কি, এখানে পাচ্ছি 0, এখানে 0 মাইনাস এই 0 ভাগ এই যে 4 x1 যদি ধরি 4 মাইনাস 0 অর্থাৎ 0/something মানেই হলো 0। আমাদের 0 হলো অ্যান্সার, এত এর ঢাল হলো 0। 23 নম্বর প্রশ্নে যেটি বলছে বিট এর পূর্ণরূপ কি? বিট হলো আসলে বাইনারি ডিজিট, BINARY বাইনারি
ডিজিট, DIGIT, বাইনারি ডিজিট। আসলে বাইনারি ডিজিটের BI, প্রথম BI এবং লাস্টের T নিয়ে বিট গঠিত। পরবর্তী প্রশ্ন হলো n সংখ্যক উপাত্তকে মানের ক্রম অনুসারে সাজানো হলো এবং n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে। n সংখ্যক উপাত্তের মাঝের সংখ্যাটি হবে n+1/2, এটাই হবে মধ্যক। প্রিয় বন্ধুরা, আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসছি। দেখো যে শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক L প্লাস n/2 মাইনাস f(c) গুণ h/fm, এখানে L দ্বারা কি বোঝায়? হ্যাঁ, আসলে এই যে L এটি হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আমি এখানে লিখে দিই মধ্যক শ্রেণীর। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজনগুলো থাকবে এই চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়। আসসালাম।